হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। প্রতিবারের মতো আবার একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমি আলমোহন পাটোয়ারি। আজকে আমি যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী স্থান আহসান মঞ্জিল নবাব বাড়িতে। আজকে আমি এই আহসান মঞ্জিলের সকল সৌন্দর্য এবং ইতিহাস তুলে ধরবো আপনাদের মাঝে। তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সর্বপ্রথম ভিডিওটি শুরু করেছি কেরানীগঞ্জ আলমগড় থেকে। আর সামনেই দেখতে পাচ্ছেন নবাব বাড়ির মূল আকর্ষণ দেখা যাচ্ছে। ট্রলারের মাধ্যমে আমি নদীটি পার হব। ট্রলার ভাড়া জনপ্রতি 10 টাকা করে। আলমগড় থেকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসলাম নবাব বাড়ির সামনে। আর এটি হচ্ছে মূল গেট। টিকিট কাউন্টারটি হাতের ডান পাশে অবস্থিত। টিকিট কাটা শেষ, আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর হ্যাঁ, এই বাড়িতে ঢুকতে হলে আপনাদের কত টাকা টিকিট মূল্য দিতে হবে তা বলে দেব ভিডিও শেষেই। মূল ভবনটিতে ঢুকতে হলে পিছনের গেট দিয়ে প্রবেশ করতে হয়। চলুন জেনে আসি এই বাড়ির কিছু অজানা তথ্য। আহসান মঞ্জিল পুরান ঢাকার ইসলামপুরের কুমারতুলি এলাকার বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এটি পূর্বে ছিল ঢাকা নবাবদের আবাসিক প্রাসাদ ও জমিদারি সদর কাছারি। বর্তমানে এটি জাদুঘর হিসেবে ব্যবহৃত হচ্ছে। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি, তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহর নাম অনুসারে এর নামকরণ করেন। 1859 খ্রিস্টাব্দে আহসান মঞ্জিলের নির্মাণ কাজ শুরু হয়ে 1872 খ্রিস্টাব্দে সমাপ্ত হয়। 1906 খ্রিস্টাব্দে এখানে এক আনুষ্ঠানিক বৈঠকে মুসলিম লীগ প্রতিষ্ঠার সিদ্ধান্ত হয়। আহসান মঞ্জিলটি সর্বশেষ সংস্কার করা হয়েছে অতি সম্প্রতি। এখন এটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত একটি জাদুঘর। তো গাইস, চলুন জেনে নেই এই বাড়ির নির্মাণের প্রথম ইতিহাস। মুঘল আমলে জামালপুর পরগনার তৎকালীন জমিদার শেখ এনায়েতুল্লাহর এই সম্পত্তিতে একটি বাগান বাড়ি ছিল এবং পরে তিনি একটি প্রাসাদ যুক্ত করেন, যাকে তিনি রংমহল নামে অভিহিত করেন। 1740 সালের দিকে তার পুত্র শেখ মতিউল্লাহ সম্পত্তিটি ফরাসি ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন, যারা সম্পত্তির পাশে একটি বাণিজ্য কুঠি তৈরি করেন। 1757 সালের 22 জুন ফরাসিরা বাণিজ্য কুঠি ছেড়ে চলে যায় এবং 1785 সালে চ্যাম্পিগনি নামে একজন ফরাসি ব্যবসায়ীর কাছে সম্পত্তি হস্তান্তর করে এবং 1801 সালে এটি পুনরুদ্ধার করে। 1817 সালের প্যারিস চুক্তির পর তারা ঢাকায় তাদের সমস্ত সম্পত্তি দাবি করে এবং 1827 সালে সম্পত্তিটি আবার ফরাসিদের কাছে ফেরত দেওয়া হয়। পরে তারা ঢাকার সমস্ত সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। 1830 সালে খাজা আলিমুল্লাহ তাদের কাছ থেকে সম্পত্তিটি কিনে নেন। পরে আলিমুল্লাহ সম্পত্তিটি সংস্কার করে বাণিজ্য কেন্দ্রটিকে একটি বাসস্থানে রূপান্তরিত করেন এবং একটি আস্তাবল ও একটি পারিবারিক মসজিদ যোগ করেন। খাজা আলিমুল্লাহর মৃত্যুর পর তার পুত্র খাজা আব্দুল গনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নামে সম্পত্তিটির নামকরণ করেন আহসান মঞ্জিল। তিনি তার বাসস্থানের জন্য এক মাস্টার প্ল্যানের জন্য মার্টিন অ্যান্ড কোম্পানির নামে একটি ইউরোপীয় নির্মাণ ও প্রকৌশল সংস্থাকে নিয়োগ করেন। 1859 থেকে 1872 সালের মধ্যে প্রাসাদটি নির্মিত হয়েছে। পুরাতন ভবনটির নামকরণ করা হয় অন্দরমহল। 1888 সালের 7 এপ্রিল এক টর্নেডো আহসান মঞ্জিলকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে এবং এটি সাময়িকভাবে পরিত্যক্ত করে। রংমহল বাদে যেখানে কেবল মেরামতের প্রয়োজন ছিল, বাকি সকল ভবন পুনর্নির্মাণ করতে হয়েছিল। আব্দুল গনি এবং আহসানুল্লাহ সংস্কার অব্যাহত রেখেছিলেন। পূর্বে যা ফরাসি বাণিজ্য কেন্দ্র ছিল তা রংমহলে অনুরূপ একটি দ্বিতল ভবন হিসেবে পুনর্নির্মাণ করা হয়েছিল। দুটি ভবনের প্রথম তলা সংযুক্ত একটি কাঠের সেতু ছিল। 1857 সালের আসাম ভূমিকম্পের পর প্রাসাদটি আবার মেরামত করা হয়েছিল। 1901 সালে আহসানুল্লাহর মৃত্যুর পর পরিবারের মধ্যে মতবিরোধের কারণে সম্পত্তিটি আবার হাতবদল হয়। 1952 সালে পূর্ববঙ্গ সম্পত্তি অধিগ্রহণ আইনের অধীনে সরকার এটি অধিগ্রহণের পর এটি কিছু সময়ের জন্য বস্তিতে পরিণত হয়। নবাবদের আনুষ্ঠানিক ভোজন কক্ষ লন্ডনের ইন্ডিয়া অফিস লাইব্রেরি সংরক্ষিত প্রধান সিঁড়িঘর। বাংলার স্থাপত্যে এরূপ বৈশিষ্ট্যমণ্ডিত কাঠের সিঁড়ি সাধারণত দেখা যায় না। 1904 সালে গৃহীত আলোকচিত্র অনুযায়ী সিঁড়িটি সংস্কার সাধন ও মূলানুরূপে নির্দেশন দিয়ে সজ্জিত করা হয়েছে। এখানে প্রদর্শিত বর্ষা বল্লম, ঢাল, তলোয়ার গুলো আহসান মঞ্জিলে প্রাপ্ত। নবাবদের আমলে এই সিঁড়ি কক্ষে স্বর্ণমণ্ডিত ভিজিটর বুক রাখা হতো। সিন্দুক কক্ষ ঢাকা নবাবের কোষাগার হিসেবে ব্যবহৃত কক্ষটিকে তাদের প্রাচুর্যের সাথে সংগতি রেখে সাজানো হয়েছে। বৃহদাকার লোহার সিন্দুক সহ এখানে থাকা সিন্দুক ও কাঠের আলমারিগুলো নব নিদর্শন। প্রধান সিঁড়ি দোতলা। প্রাসাদের নিচতলা থেকে উপরতলায় উঠানামার জন্য তৈরি কাঠের সিঁড়ি। 1904 সালে তোলা আলোকচিত্র অনুযায়ী সংস্কার করা হয়েছে। সিঁড়ির রেলিং এ
ভেঙে ঢালাই লোহার তৈরি আঙুরতলা, নকশা সংবলিত বালুস্টারগুলি মুলানো তৈরি, ছাদে দৃশ্যমান কাঠের অলঙ্কৃত ফিলিং নবাবদের আমলের মূল বৈশিষ্ট্য অনুযায়ী সংস্কার করা হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার পর অযত্ন ও অপব্যবহারের আহসান মঞ্জিলটি ধ্বংসপ্রাপ্তির ধারপ্রান্তে পৌঁছে। এমত অবস্থায় 1974 সালে ঢাকা নবাব পরিবারের উত্তরসূরিরা আহসান মঞ্জিলের প্রাসাদ নিলামে বিক্রির পরিকল্পনা করেন। সরকারের ভূমি প্রশাসন মন্ত্রণালয়ের পক্ষে নিলামে বিক্রির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে পেশ করা হয়, কিন্তু শেখ মুজিব আহসান মঞ্জিলের স্থাপত্য সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করে 1974 সালের 2রা নভেম্বর এটি নিলামে বিক্রির প্রস্তাব নাকচ করেন। পরে 1992 সালের 20 সেপ্টেম্বর আহসান মঞ্জিল জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন ও জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। টিকিট মূল্য: আহসান মঞ্জিলে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের নির্দিষ্ট টিকিট কেটে প্রবেশ করতে হয়। 4 অক্টোবর 2021 তারিখ অনুসারে 12 বছরের কম বয়সী শিশুদের প্রবেশ টিকিট মূল্য 10 টাকা, প্রাপ্তবয়স্কদের জনপ্রতি টিকিট মূল্য 40 টাকা, বিদেশি পর্যটকদের প্রবেশ টিকিট মূল্য 500 টাকা, সার্কভুক্ত দর্শনার্থীদের জন্য 300 টাকা। প্রতিবন্ধীদের আহসান মঞ্জিলে প্রবেশ করতে টিকিট কাটতে হয় না। তো গাইস, অনেক তথ্যই আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, তার জন্য দুঃখিত। নেক্সট কোনো এক ভিডিওতে আরো তথ্য তুলে ধরবো আপনাদের মাঝে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।